আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজার মাটিতে অব্যাহত রয়েছে ইহুদি বর্বরতা। ভোরের আলো ফোটার আগেই গাজায় হামলা, নিহত অন্তত ২০ ফিলিস্তিনি। রাফার ৬০% অঞ্চল নিয়ন্ত্রণ নেওয়ার দাবি। গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অবস্থায় নেই ইহুদি বাহিনী, বলছেন ইসরায়েলি সেনা কর্মকর্তা। নেমার এপিসি গাড়িকে ধ্বংস করে একদিনে ৮ ইসরায়েলি সৈন্যকে হত্যা, হামলা চালিয়েই হাওয়া হামাস। গাজায় কেশলগত বিরতি দিয়েছে আইডিএফ, বিশ্রাম নিতে চাই ইহুদি সেনারা, রাগে ফেটে পড়েছেন নেতানিয়াহু। ইসরায়েলে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষ, ইসরায়েলের সরকার ভেঙে দিতে বললেন লাপিদ। এবার বাধ্য হয়ে হিজবুল্লাহ তেল আবিব দ্বন্দ্ব নিরসনে নিজের প্রতিনিধি পাঠাচ্ছেন বুড়ো বাইডেন। এবং সর্বশেষে বাড়ছে পারমাণবিক অস্ত্রের ওপর নির্ভরশীলতা, ভারত নাকি পাকিস্তান পারমাণবিক অস্ত্রেকে এগিয়ে। আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ। ঈদের দিন পেরিয়ে ভোরের আলো ফোটার আগেই গাজায় হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার গাজার মধ্যাঞ্চলের বিভিন্ন শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে আইডিএফ। বুরেজি শরণার্থী শিবিরে চালানো এ বিমান হামলায় বিধ্বস্ত হয়েছে একটি আবাসিক ভবন, প্রাণ হারিয়েছেন এক ফিলিস্তিনি। নুসেইরাত শিবিরেও বোমা বর্ষণ করেছে ইসরায়েলি সেনারা, সেখানে প্রাণ গেছে অন্তত ১২ জনের, আহত হয়েছেন বহু ফিলিস্তিনি। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন আরও অনেকে। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের ৬০% নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ৪০ দিন ধরে রাফা শহরে স্থল অভিযান চালাচ্ছে। অভিযানে দক্ষিণ গাজার রাফা শহরের প্রায় ৬০ থেকে ৭০% এলাকা নিয়ন্ত্রণ জোরদার করার দাবি করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এখন সাবুরা, ব্রাজিল, তাল আশ-সুলতান এবং ফিলাডেলফি করিডোরের আশেপাশে তাদের অপারেশনাল নিয়ন্ত্রণ রয়েছে। তবে যখন গাজা উপত্যকায় একের পর এক বিজয় দাবি করে চলেছে ইসরায়েলি বাহিনী, তখন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসও ছেড়ে দিচ্ছে না। তারা নতুন নতুন কৌশল গ্রহণ করে বেশ বিপর্যয়কর অবস্থায় ফেলে দিচ্ছে ইসরায়েলি বাহিনীকে। ইসরায়েল দাবি করছে তারা হামাসের ১৭,০০০ যোদ্ধাকে হত্যা করেছে, কিন্তু হামাস বলছে তাদের শক্তি এখনও অটুট আছে। হামাসের শক্তি যে ভালোমতোই আছে তা তাদের অব্যাহত হামলার মধ্যেই ফুটে উঠেছে। তারা ছোট ছোট ইউনিটে ভাগ হয়ে হঠাৎ করে টানেল থেকে বের হয় AK-47 কিংবা মর্টার বা MM রকেট ও আরপিজি নিয়ে, তারপর হামলা চালিয়ে হাওয়া হয়ে যায়। তাছাড়া হামাস যোদ্ধারা বিভিন্ন ভবনকে বুবি ট্র্যাপ হিসেবে ব্যবহার করছে এবং ইসরায়েলি সাজোয়া যানগুলোকে টার্গেট করছে। গত কয়েকদিনে অন্তত ১২ ইহুদি সেনাকে হত্যা করেছে। একটি নেমার এপিসি গাড়িকে ধ্বংস করে একদিনে ৮ ইসরায়েলি সৈন্যকে হত্যা করেছে তারা। নেতজারিন করিডোর এবং ফিলাডেলফি রুটে ইসরায়েলি বাহিনীর উপস্থিতিকে একটি সুযোগ হিসেবে দেখছে হামাস। সেখানে ইসরায়েলি সৈন্যদের টার্গেট করে গুপ্ত হামলা চালাচ্ছে হামাস। এসব হামলা সফলও হচ্ছে। তাছাড়া হামাস এখন গাজার অন্যান্য গ্রুপের সাথে আরও সমন্বয় করে হামলা চালাচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়, ইসলামিক জিহাদ রাফা এলাকায় ঈদের দিন ইসরায়েলি একটি টহল দলের ওপর হামলা চালায়। ন্যাশনাল রেসিস্ট্যান্স ব্রিগেড বা ডেমোক্র্যাটিক ফ্রন্টের মার্টার ওমর আল-কাসিম ফোর্স বাহিনীও বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালাচ্ছে। এদিকে আল ইয়াসিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নেমার এপিসির ওপর হামলা চালিয়েছে হামাস। তারা একে জটিল ও অত্যাধুনিক হামলা হিসেবে দাবি করছে। এটি তাদের হামলায় নতুন মাত্রা যোগ করেছে। তাছাড়া তারা রিক্রুটও করে যাচ্ছে। এসব লোককে নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়ে যুদ্ধ অব্যাহত রাখার সক্ষমতা সৃষ্টি করছে। আবার ইসরায়েলি বাহিনী যেসব এলাকা থেকে সরে এসেছে সেখানে হামাস নতুন করে আত্মপ্রকাশ করছে। হামাস যদি এমনভাবে লড়াই করতে থাকে তবে তাদেরকে হারানো খুবই কঠিন হবে। অন্যদিকে ইসরায়েলের একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা তাদের বাহিনীর দুর্বলতার কথা স্বীকার করে বলেছেন, আমাদের সেনারা ছাদে, জানালার কাছে এবং বাড়ির ভেতরে শুটিং গ্রাউন্ডের হাঁসের মতো চলাচল করে। তিনি আরও বলেছেন, আমরা গাজায় যারা যুদ্ধ করছি তারা উপযুক্ত সমর্থন ও সহযোগিতা পাচ্ছি না এবং আমরা যতটুকু জানতে পারছি তা দিয়ে ইসরায়েল গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অবস্থায় নেই। এর আগে ইহুদিবাদী ইসরায়েলের সংসদ নেসেটের সদস্য উদিত বোরার গাজা যুদ্ধ পরিচালনায় ইহুদিবাদী ইসরায়েল সরকারের ব্যর্থতার কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, দুর্বল ও ব্যর্থ পরিচালনার কারণে আমরা কৌশলগত দিক থেকে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে পৌঁছে গেছি। অতীতে আর কখনোই এমন পরিস্থিতিতে পড়েনি ইসরায়েল। একই সময় দখলদার ইসরায়েলের টিভি চ্যানেল 12 এক প্রতিবেদনে হামাসের অবস্থার উন্নতি হয়েছে বলে স্বীকার করেছে। টিভি চ্যানেলটি জানিয়েছে, হামাস গাজা উপত্যকায় নিজেকে আবারও গুছিয়ে নিতে সক্ষম হয়েছে। এদিকে ত্রাণের সরবরাহ স্বাভাবিক করতে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে যে কৌশলগত বিরতি ঘোষণা করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী, তার নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ওই কর্মকর্তা বলেন,
রোববার সকালে যখন নেতানিয়াহু শুনলেন যে গাজার দক্ষিণাঞ্চলে প্রতিদিন 11 ঘণ্টা বিরতির সিদ্ধান্ত নিয়েছে আইডিএফ এবং ইতোমধ্যে তার বাস্তবায়নও শুরু হয়েছে, তিনি তার সামরিক সচিবকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই পদক্ষেপ তার খুবই অপছন্দ হয়েছে এবং এটি তার কাছে অগ্রহণযোগ্য। এর আগে রোববার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বিশেষ ইউনিট জানিয়েছে, গাজা উপত্যকায় গাজায় খাদ্য ও ত্রাণ সামগ্রীর সরবরাহ স্বাভাবিক করতে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনার ভিত্তিতে উপত্যকার দক্ষিণাঞ্চলে কৌশলগত বিরতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে আইডিএফ। সে সিদ্ধান্ত অনুসারে এখন থেকে গাজার দক্ষিণাঞ্চলে প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মোট 11 ঘণ্টা সামরিক তৎপরতা বন্ধ থাকবে। এই সময়সীমায় কেরেম শালম ক্রসিং দিয়ে গাজায় খাদ্য ও ত্রাণ সামগ্রী প্রবেশ করতে পারবে। তারপর সেই ত্রাণ সামগ্রী সালাহ আল দিন সড়ক দিয়ে উপত্যকার বিভিন্ন অঞ্চলে পৌঁছানো হবে। আইডিএফের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী ইতামার বেন গিভিরও। তিনি বলেছেন, এই সিদ্ধান্ত যারা নিয়েছে তারা নির্বোধ এবং তাদের চাকরিচ্যুত করা উচিত। তবে জাতিসংঘ এই কৌশলগত বিরতিকে স্বাগত জানিয়েছে। এছাড়াও ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে প্রতিক্রিয়ায় দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বলেছেন, যুদ্ধকালীন মন্ত্রিসভা নয় বরং ইসরায়েলের বর্তমান সরকারই ভেঙে দেওয়া উচিত নেতানিয়াহুর। সেই সঙ্গে বারবার নেতানিয়াহুকে পদত্যাগের আহ্বানও জানিয়েছেন। এদিকে বন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। রাজধানী তেল আবিবে জড়ো হয়েছেন হাজার হাজার ইসরায়েলি। জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। অবরোধ করেন শহরের প্রধান সড়ক সহ বেশ কয়েকটি রাস্তা। তাদের দাবি, যেকোনো মূল্যে ফিরিয়ে আনতে হবে জিম্মিদের। 8 মাস পার হয়ে গেলেও হামাসের কাছ থেকে জিম্মিদের ফিরিয়ে আনতে না পারায় নেতানিয়াহু সরকারকে চরমভাবে ব্যর্থ আখ্যা দেন বিক্ষোভকারীরা। বরাবরই মতোই দাবি জানান তার পদত্যাগের। নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সেখানে মোতায়েন ছিল অতিরিক্ত নিরাপত্তা কর্মী। হঠাৎ ক্ষুব্ধ বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে নেতানিয়াহুর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করলে শুরু হয় বিশৃঙ্খলা। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান থেকে পানি ছোঁড়ে পুলিশ। তখনই ছড়ায় সংঘর্ষ। অন্যদিকে ইসরায়েল হিজবুল্লাহ উত্তেজনা নিয়ে আলোচনা করতে ইসরায়েল সফরে যাচ্ছেন হোয়াইট হাউসের প্রতিনিধি দল। জানানো হয়, হিজবুল্লাহ ইসরায়েল দ্বন্দ্ব নিরসনে নেতানিয়াহু প্রশাসনের সাথে কার্যকরী আলোচনা করবেন তারা। পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ুক তা যুক্তরাষ্ট্র চায় না, এমনটাও জানিয়েছে হোয়াইট হাউস। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই বেশ সরব প্রতিবাদ জানিয়ে আসছে হিজবুল্লাহ। এদিকে বৈশ্বিক উত্তেজনার মধ্যেই পারমাণবিক অস্ত্রের ওপর নির্ভরশীলতা বেড়েছে। পারমাণবিক অস্ত্রধারী 9 দেশ এরই মধ্যে এই অস্ত্রের ওপর নির্ভরশীলতা বাড়িয়েছে উল্লেখযোগ্য হারে। পিস রিসার্চ ইনস্টিটিউট প্রকাশিত একটি প্রতিবেদন জানিয়েছে, দেশগুলো পারমাণবিক অস্ত্রাগারের আধুনিকীকরণে ব্যয় গত বছর 1/3 বাড়িয়েছে। তাছাড়া গাজা ও ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক নিরাপত্তার অবনতি হয়েছে বলেও তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসআইপিআরআই এর গণবিধ্বংসী কর্মসূচির পরিচালক উইলফ্রেড ওয়ান বলেছেন, স্নায়ুযুদ্ধের পর থেকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পারমাণবিক অস্ত্রকে এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যায়নি। বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েল তাদের পারমাণবিক অস্ত্রাগার আধুনিকীকরণ করেছে। সবচেয়ে বেশি সংখ্যক পারমাণবিক অস্ত্র মোতায়েন করে রেখেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। তাছাড়া চীনও কিছু অস্ত্র ব্যবহার উপযোগী করে রেখেছে। গত 2 বছরে দুটি প্রাণঘাতী যুদ্ধ দেখেছে বিশ্ব। একটি ইউরোপে, অন্যটি মধ্যপ্রাচ্যে। আর এই 2 যুদ্ধের ডামাডোলে নিজেদের পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়িয়ে চলেছে বিশ্বের শক্তিধর দেশগুলো। এক্ষেত্রে পিছিয়ে নেই দক্ষিণ এশিয়ার 2 পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান। দেশ দুটি তাদের নিজ নিজ পারমাণবিক অস্ত্র ভাণ্ডার আধুনিকায়ন অব্যাহত রেখেছে। তবে এক্ষেত্রে পাকিস্তানের চেয়ে কিছুটা এগিয়ে ভারত। ফলে তাদের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারে চিরশত্রু দেশটির চেয়ে বোমা বেশি। গত বছর ভারত তাদের পারমাণবিক অস্ত্রাগার সামান্য প্রসারিত করেছে। তবে 2 দেশই ওই বছর নতুন ধরনের পারমাণবিক সরবরাহ ব্যবস্থার বিকাশ অব্যাহত রেখেছে। অন্যদিকে চীনও তাদের পারমাণবিক বোমার সংখ্যা আগের চেয়ে বাড়িয়েছে। তবে প্রতিষ্ঠানটি বলছে, শুধু এশিয়ার এই 3 পরাশক্তি নয়, বিশ্বের 9টি পারমাণবিক শক্তিধর দেশের সবকটি তাদের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার আধুনিকায়ন অব্যাহত রেখেছে। এই 9 দেশ হল যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, ফ্রান্স, উত্তর কোরিয়া ও ইসরায়েল। প্রায় 2100টি পারমাণবিক ওয়ারহেড, যার বেশিরভাগই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওপর উচ্চ অপারেশনাল সতর্কতায় রাখা হয়েছে। এমনকি চীন সম্ভবত প্রথমবারের মতো কিছু ওয়ারহেডকে হাই অপারেশনাল সতর্কতায় রেখেছে।